Hello everyone, welcome back to my channel. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে। তোমরা ভিডিওর শুরুতেই দেখলে আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। হয়তো চাইলে আমি পার্টটা স্কিপ করতে পারতাম, কিন্তু তোমরা তো আমার পরিবার। কোনো জিনিস আমি তোমাদের লুকিয়ে তো কোনো কাজ করব না, তার জন্য আমি হাইড করলাম না। আসলে আজকে যে ঘটনাটা বলবো এতটাই মর্মান্তিক ঘটনা, যে ঘটনাটা শুনলে আশা করি তোমাদেরও কষ্ট হবে। আমার কি বলতো, আমি খুব সফট হার্টেড পার্সন। আমি পারি না, আমি কষ্ট সহ্য করতে পারি না মানুষের। আমাকে বাড়ির লোকও বলে যে কেন তুমি এত চাপ নাও, তোমার নিজের প্রেশার হাই হয়ে যাচ্ছে। আমার খুব শ্বাস প্রবলেম হয়, তোমরা জানো, এর আগেও বলেছি। নিঃশ্বাস নিতে পারি না, একটু আগে হচ্ছিল, এখনো হচ্ছে। আমাকে অনেকেই বলে, কিন্তু কারোর যদি কোনো কষ্ট হয়, কেউ যদি খুব কষ্টে থাকে না, কি জানি আমার যেন সারা শরীর বুকের ভিতরে অস্থির 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 করে। পারলে আমি, আমার যদি পসিবল হয়, আমি তার কাছে চলে যাই, মানে আমার এরকম অবস্থা হয়। যাই হোক, আমি একটুখানি রেস্ট নিয়ে আসছি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমি চলে এসছি। আসলে ঘটনাটা বললে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি আজকে বিষয়টা কি। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। জীবনে টাকা পয়সা সবকিছু না গো, টাকা পয়সা সবকিছু না। হ্যাঁ, চলতে গেলে, সংসারকে চালাতে গেলে টাকা লাগে, কিন্তু টাকা পয়সা দিয়েও একটা প্রাণ বাঁচানো যায় না। হ্যাঁ, যাই হোক, আজকের ঘটনাটা উড়িষ্যার একটি ঘটনা আমি তোমাদের বলবো। আরেকটি ঘটনা আছে যেটা আমি তোমাদের সামনে পড়ে শোনাবো। আগে আমি উড়িষ্যার ঘটনাটা বলি। উড়িষ্যার যে ঘটনাটার জন্য আমি এতক্ষণ খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, অনেকক্ষণ আগে থেকেই আমি খবরটা পাই, আমার খুব কষ্ট হচ্ছিল। এইদিকে দেরিও হচ্ছে, 8টা বাজতে যাচ্ছে, রেকর্ড করতে হবে ঘটনা, দেন এডিটিং থাকে, থাম্বনেল করা থাকে, সব তো নিজে হাতে করতে হয়। অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তার মধ্যে পূর্ণিমার মায়ের কাজ, প্রচুর মানুষ যারা মূল্য পাঠাচ্ছেন কাজের জন্য, তাদের কাজের জিনিসগুলো আনতে হবে। জানি না আমি কতটা সময় করে উঠতে পারবো। যাই হোক, আমি ঘটনায় ফিরি। উড়িষ্যায় এক বোন হোস্টেলে থাকতো। উড়িষ্যায় যেখানে হোস্টেলটা ছিল, ওখানে ওটা লেডিস হোস্টেল, পাশাপাশি শুধু গভীর অরণ্য, আর কিছু নেই। হোস্টেলটায় যাতায়াতের পথ ছিল গভীর অরণ্য। অনেকটা পায়ে হাঁটা পথ অতিক্রম করে আসলে কিছুটা পাহাড়ে ঘেরা, কিছুটা বন জঙ্গল, তারপর কিছুটা লোকালিটি, তারপর আবারও জঙ্গল। যেই বোনটা ঘটনাটা আমাকে শেয়ার করেছিল, সেই বোনটা আমাকে বলেছিল আজ থেকে প্রায় 2-2.5 মাস আগে, দিদি ভাই, আমার নিজের অভিজ্ঞতা, আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা তুমি তোমার ইউটিউব পরিবারকে অবশ্যই শেয়ার করো, আমার শুনলে খুব ভালো লাগবে। আমি শত কাজের মধ্যে, আর যারা আগে থেকে ঘটনা পাঠিয়ে রাখে তাদের ঘটনাগুলো ব্যাক টু ব্যাক, এই শেয়ার করতে করতে বোনের ঘটনাটা আমি অনেক দেরি করে ফেললাম তোমাদের সামনে আনতে। বোন আমাকে বলে, দিদি ভাই, আমার বাড়ি হচ্ছে কাঁথিতে, মেদিনীপুর। কাঁথি থেকে আমি উড়িষ্যা আসি। উড়িষ্যায় আমার মামার বাড়ি কল্যাণগড় বলে উড়িষ্যায় একটি জায়গা আছে, যেখানে এই বোনের মামার বাড়ি। ওখান থেকে হোস্টেলটা যেতে প্রায় 8 থেকে 7.5 ঘন্টা লাগে। সেখানে হোস্টেলে পড়াশোনার সুযোগ, থাকার সুযোগ করে দেয়, কারণ বলছে যখন আমার মা মারা যান, আমার বাবা প্রচন্ড ড্রিঙ্ক করতেন। আমি বাড়ির একটা মাত্র মেয়ে ছিলাম, যার মা নেই, তার পৃথিবী হারা, তার কিচ্ছু নেই। তো আমার তখন মামা মামি বলল যে দেখ, তোর মা তো মারা গেল, মায়ের শরীর খারাপ ছিল, অসুস্থ থাকতেন মা, অনেক কিছু করা হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, মা বাঁচেননি। ভুগতে 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 খুব অল্প বয়স, মা যখন মারা যান তখন মায়ের বয়স হচ্ছে 48 বছর। 48 বছর মানে খুব একটা বেশি বয়সও না।
বলছে তারপর আমি চলে আসলাম হোস্টেলে। আমি যখন উড়িষ্যার এই হোস্টেলে অ্যাডমিশন নিই, আমার মামা মামি আমাকে এখানে অ্যাডমিশন করায়। আমি অ্যাডমিট হই, আমার বাবা আমাকে কোনোদিন দেখতে আসেনি। দেখতে দেখতে 1.5 বছর কেটে যায়। আমার নিজেকে নিজে খুব নিঃস্ব লাগতো, মনে হতো আমার এই দুনিয়ায় কেউ নেই। আমাকে আমার মামি একটা ফোন কিনে দেয়। আমার মামি একটি প্রাইভেট কোম্পানিতে ওখানে উড়িষ্যাতে চাকরি করতো। ভালো একটা পদে ছিল মামি, প্রাইভেট হলেও ভালো টাকা স্যালারি পেতেন। আমার মামি আমাকে একটা ফোন দেন, দিয়ে মামি বললেন যে বোন, ফোনটা তোর কাছে রাখ। আমাকে মামি বোন বলতেন, কেন সবাই বলতো আমার মামিকে আমাকে নাকি অনেকটা একরকম, আমরা নাকি দুজন একরকম দেখতে, মুখের অনেকটা মিল ছিল। তাই জন্য আমার মামি আমাকে বলতো মামি বলবি না, তুই দিদি বলবি, আমি তোকে বোন বলবো। তা আমার মামিকে আমি কখনো কখনো দিদি বলতাম, ইয়ার্কি ঠাট্টা যখন হতো। তো আমার মামি আমাকে বোনই বলতো। আমার মামি আমাকে বললো, বোন তোর জন্য একটা ফোন এনেছি, ফোনটা রাখ, একা একা থাকিস তো। এখন সব মেয়েরা দেখবি ইনস্টা করে, ফেসবুক করে, ইউটিউব করে, তুইও বানাবি ভিডিও টিডিও। হোস্টেলে অ্যালাউ ছিল, আরো মেয়েদের কাছে ফোন থাকতো। তো আমাকে আমার মামি ফোনটা দিয়ে যায়। আমি ফোনে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আমার অনেক বাইরে বান্ধবী বন্ধু হলো। তার মধ্যে 2-1টা ছেলে আমাকে প্রপোজ করে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। কারণ আমি মাহারা মেয়ে, আমার বাবাও ভালো না। আমি মনে মনে ভাবতাম আমার মা যখন নেই, আমার মা যখন আমার মাথার উপরে নেই, আমার পুরো পৃথিবীটা অন্ধকার। আমি যদি কোনো ছেলেকে প্রেম করি, তাহলেও আমার সংসার হবে না, সেই ছেলেটাও ভালো হবে না। হ্যাঁ, যদি কোনোদিন বিয়ে করতেই হয়, আমার মামা মামি তারাই আমার সব, তারাই আমার মা বাবা। তো তারা যেখানে আমাকে ডেকে দেবেন, আমি সেখানেই বিয়ে করব। আমার কোনো ছেলের সাথে প্রেম করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি জানি আমার মা থাকলেও আমাকে এই কথাটা বলতেন। তো আমার এটা পার্সোনাল মতামত, আমি তার জন্য কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতাম, কিন্তু ওই রকম কথা না, যেটায় প্রেম ভালোবাসা যুক্ত থাকে। আস্তে আস্তে আরো দেখতে দেখতে 5 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার মামা আমাকে ফোন করে বলে, দেখ পাখি, আমি কালকে তোর কাছে যাচ্ছি, কদিনের জন্য তোকে হোস্টেল থেকে ছুটি করে নিয়ে আসবো। বোনের নামটা কাল্পনিক দিয়েছি, পাখি ওর নাম না। তো তখন আমি বললাম যে ঠিক আছে মামা, তুমি কালকে এসো, আমি কালকে তোমার সাথে যাব, খুব খুশি, খুব খুশি। আমার মামা আসছে কালকে। আমি হোস্টেলের আমার যত বান্ধবীরা ছিল, উফ, সবাইকে বলছি। আসলে মা নেই তো, বাবাও মদ্যপ অবস্থায় পড়ে থাকতো দেখেছি। হোস্টেলে রয়েছে আজকে প্রায় 2 বছর হতেই চলেছে। মামা মামি তো সব, মামি কখনো কখনো আসে দেখা করতে, মামা কিন্তু কাজে থাকেন, উনি আসতে পারেন না, ছুটি পান একটা দিন, কি করে আসবেন। তো সেদিন হঠাৎ আমার মামা আমাকে বলতেই আমার মনটা খুব খুশি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি যাবো, তুমি আসবে তো মামা, কথা দাও। মামা আমাকে বললেন, হ্যাঁ রে, কেন যাব না, আমি তোকে কথা দিলাম যাবো। মামার সাথে রাত 11টা পর্যন্ত আমার কথা হয়। আমি রাতে কোনোভাবে ঘুমাতেই পারছি না, মনটা অস্থির অস্থির করছে, কি করে ঘুমাবো, মামা আসবে যে, মামা আসবে কালকে, আমার কোনো মতে ঘুম হচ্ছে না, কি করে ঘুমাবো। সকালবেলা মামা আমাকে বলেছিলেন যে আমি রাতের বেলা গাড়ি নিয়ে বেরোবো, ভোর 8টার মধ্যে তোদের তো অফিস খুলে হোস্টেলের, আমি ওখান থেকে সবকিছু লেখাপড়া করে নিয়ে আসবো, মাসখানিক থেকে তারপর যাবি, এখন তো তোদের ছুটি নেই। সকাল 8টা দিয়ে আমি উঠে চুপ করে অফিস ঘরের বারান্দায় বসে আছি। আমার মামা আসবে, আমার মামা আসবে, আমার মামা আসবে। সকাল 8টা দিয়ে 10টা, 12টা, দুপুর 2টো, কিচ্ছুটা খাইনি।
ব্যাগ গুছিয়ে রেখেছি, মামা আসবে। ফোন করতে পারছি না, জানি না কপাল যখন খারাপ হয় এরকমই হয়তো হয়। ফোনের রিচার্জটাও শেষ হয়ে গেছে। মামি হয়তো জানে না, ফোন করলে মামিকে বলবো। ভেবেছিলাম মামা তো আসবে, ফোন করবে, যাবার পথে ভরে নেবো, আর দরকারই বা কি আছে, মামা মামিকেই তো ফোন করি। আর কিছু ফেসবুক করার দরকার নেই। ওখানে গেলে মামা মামি তাদের সন্তানের সাথে, বোন ভাই আছে, উফ কি মজা, সময় কেটে যাবে, ফোন ধরার সময় কোথায়। যখন দুপুর 2টো বাজে, তখন হোস্টেলের এক বান্ধবী আমাকে এসে বলল, কি রে পাখি, তোর মামা আসেনি? চ, কেউ ফোন করেনি? মামা কেন এলো না? কোনো কি সমস্যা হয়েছে? কি রে, কিছু জানিস? আমি মাথা নেড়ে বললাম, আমি কিছুই জানি না। আমাকে বান্ধবীটা বলল, তুই একটা কাজ কর না, তুই তোর মামিকে একটা ফোন কর না, তাহলেই তো হয়ে যায়। আমার তখন মাথায় আসলো, ওর কাছেও তো ফোন আছে, যে বান্ধবী বলছে। আমি বললাম, এই শোন, আমার না ফোনে ব্যালেন্স নেই, তোর ফোনটা দিবি? বললো, অফকোর্স, কেন দেবো না, কর কর, ফোন কর। আমি ওর ফোনটা নিয়ে মামিকে রিং করছি। প্রায় 5 থেকে 7 বার ফোন করলাম, ফোনটা কেউ ধরলো না। মনটা খুবই খারাপ হয়ে গেল। বান্ধবীটা বলল, খেতে চল, লাঞ্চটা তো কর, সকালে ব্রেকফাস্ট করিসনি, শরীর খারাপ হবে। আমি বললাম, দূর, শর্ত, ভালো লাগছে না। আমি আমার হোস্টেলের কামরায় গিয়ে শুয়ে শুয়ে কাঁদছি। মনটা বড় ভারী হয়ে যাচ্ছে। জানি না, রাগ কিন্তু হচ্ছে না, বুকের ভিতরটা একটা কষ্ট হচ্ছে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে জানি না। অন্ধকার হয়ে গেল। দোতলার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছি, চারপাশে জঙ্গলে জঙ্গল। আস্তে 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 সূর্যের আলো কোথায় যেন হারিয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার শব্দ, দূরে ওই আকাশে জোনাকি উঠছে। দেখতে দেখতে, কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার মামা আমাকে বলছে, পাখি চল। কি রে, শুয়ে আছিস? আমি তোকে নিতে এলাম যে, চ চ মা, আমার অনেকটা দেরি হয়ে গেছে। চোখ খুলেই, মামা তুমি এত দেরি করে কেন মামা, আমি তোমার জন্য। ঘুরে দেখলাম, আরে ঘরে আমার দরজাটা ভেতর দিয়ে বন্ধ। আরে তাহলে কি মামা আমার বাইরে দিয়ে কথা বললো? কিন্তু কথাটা তো মনে হলো মামা সামনে বলেছে। ছুটতে গেলাম, দরজাটা খুললাম, কেউ তো নেই বাইরে, কেউ নেই। হোস্টেলের মন্দিরে দেখলাম ব্রাহ্মণ মশাই পুজো করছেন। কি হলো, আমি সাথে সাথে আমার পাশের রুমে আমার যে বান্ধবী আছে, আরো অন্য অন্য বান্ধবী থাকে, ওদের কাছে গেলাম। সবার দরজা ভেতর থেকে বন্ধ, যে যার মতো, কেউ ফোনে গল্প করছে, কেউ বই পড়ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ আবার গান শুনছে। গিয়ে বললাম, এই শোন না শোন না, এই তোরা দেখেছিস রে, আমার মামাকে দেখেছিস তোরা কেউ? প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় টোকা দিলাম। সবাই বলল, তোর কি মাথা খারাপ? এই জঙ্গলের পথ ধরে রাতের বেলা তোর মামা আসবে? তোর কি মাথা খারাপ? সারাদিন তোর মামার কোনো পাত্তা পেলাম না, রাতের বেলা মামা। আমি বললাম, দেখ, মুখ সামলে কথা বল, পাত্তা পেলাম না মানেটা কি? মামা আমার বাবা, সে কেন বাজে কথা বলছিস? আমার মামা এসছে, আমি এক্ষুনি আমার মামা। মামা, ও মামা, তুমি কেন লুকিয়ে আছো? সবাই এরকম করে তোমাকে হাস্যকর করছে, মামা, ও মামা। চারিদিকে মামা মামা করে আমি চিৎকার করতে থাকি। আমার মামা আসেনি। মামি আমাকে ফোন করে জানালো, আমার মামা আমাকে নিতে আসছিলেন, লরি পিষ্ট করে দিয়ে চলে গেছেন, আমার মামা মারা গেছেন। আমার মামা সকাল 6টায় বাড়ি থেকে বেরোয়, মামা 7:30টার সময় লরিতে অ্যাক্সিডেন্ট হয়। আমাকে জানাতে পারিনি, কেন আমাকে নিতে কেউ আসতে পারবে না, তার জন্য মামি, মামির বাড়ির লোক সবাই গিয়ে আমার মামার সৎ কাজ করে
বাড়িতে ফিরে আমাকে খবরটা দেয়। আমি হতাশা হয়ে বুঝতে পারলাম না এটা কি শুনলাম। যদি কোনো স্বপ্ন হতো তাহলে মনে হয় ভালো হতো। তাহলে মামা যদি মারা গিয়ে থাকে, তাহলে মামা তো এক্ষুনি আমাকে বললো। ওফ, আমার মাথাটা ব্যথা করছে। উফ, আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ছুটতে গেলাম হোস্টেলের নিচে মন্দিরে গিয়ে ব্রাহ্মণ মশাইকে বললাম, ব্রাহ্মণ মশাই, আমার মনটা খুব কষ্ট হচ্ছে, আপনি আমাকে কিছু বলবেন? ব্রাহ্মণ মশাই আমাকে বলল, কি রে মা, কি হয়েছে বল, কি হয়েছে তোর? কেউ ঝগড়া করেছে মা? আমি বললাম, না, কেউ ঝগড়া করেনি। এখানে কে নিজের ঝগড়া করবে? ঝগড়া তো করে নিজের লোকরা, সব সময় সন্দেহ করে ভালোবাসার লোকরা, যাতে তুমি খারাপ না হয়ে যাও, যাতে তুমি কোনো দোষ না করো, যাতে তুমি কোনো অপরাধ না করো। এখানে তো সবাই সবার মতো, কেউ তো আমার আপন না। ব্রাহ্মণ মশাই, আজকে আমার মামার আমাকে নিতে আসার কথা ছিল, আমার মামা আমাকে নিতে আসতে পারলো না। মামাকে 1 বছর 7 মাস আগে শেষ দেখেছিলাম যখন হোস্টেলে আসি। মামা তো কাজের জন্য আসতে পারতো না, কিন্তু আমার মামি আসতো। আজকে আমার মামার আসার কথা ছিল। কালকে এই সময়টাই আমার মামা আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন আজকে সকালবেলা আসবেন। সারা সকাল অফিস ঘরে বসেছিলাম। সন্ধ্যাবেলা আমার মামার আমি ডাক পেলাম। সবাইকে বললাম, তোরা জানিস আমার মামা এসছে, দেখেছিস? সবাই আমাকে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, জঙ্গলের পথ, এটা তো ফরেস্ট এলাকা, রাতের বেলা তো এমনিতে কেউ আসে না, আমার মামা কি করে আসবে? কিন্তু ব্রাহ্মণ মশাই, আমি আমার মামার ডাক শুনেছি, আমার মামা আমাকে ডেকেছে। কিন্তু আমার মামি পরেক্ষণে ফোনে বললেন, মামা সকালবেলা যখন আমাকে নিতে আসছিলেন, বাড়ি থেকে 6টার দিকে বের হন, 7টা 7:30টার দিকে একটা লরি নাকি মামাকে হাই রোডে পিষে দিয়ে চলে গেছে। আমি অপেক্ষা করে বসেছিলাম, আমার মামা আসেনি। ব্রাহ্মণ মশাই, তাহলে যার কথা শুনলাম সে কে ছিল? ব্রাহ্মণ মশাই আমাকে বলল, মারে, তাহলে ওটা তোর, হ্যাঁ, এটা কোনো অভিনয় না। আসলে যাদের কেউ থাকে না, ভালোবাসার একটাই মাত্র, দুটো মাত্র মানুষ থাকে না সারা পৃথিবীতে, তারাও যদি হারিয়ে যায়, তাহলে হয়তো এই চোখের জল তার কাছে কিছুই মূল্য না, অনেক দামি, অনেক। হ্যাঁ, ঘটনাটা পুরো শোনো, কথা দেব, কথা দিচ্ছি, সবাই শেষ পর্যন্ত কাঁদবে। তখন ব্রাহ্মণ মশাই বললেন যে, মারে, হতে পারে সেটা তোর মামার আত্মা এসেছিল, তোকে যে কথা দিয়ে রেখেছিল। মামা তো জানে তুই অপেক্ষা করে বসে আছিস, ওই জন্য হয়তো তোর মামার আত্মাটা এসেছিল। মা, যা মা, যা, কাঁদিস না, ঘরে যা। আমি তখন বললাম, ব্রাহ্মণ মশাই, আমি যে আর পাচ্ছি না, মা চলে গেল, মামাই তো আমার আপন ছিল, আমার মামাও চলে গেল, মামি একা হয়ে গেল, আর দুটো ছোট ছোট বাচ্চা, কি করবে? হে ভগবান, আমি আর পারছি না, আমার ছোট্ট একটা মস্তিষ্কে আমি আর এত কষ্ট নিতে পারছি না। 2 বছর আগে মাকে হারালাম, 2 বছরের মধ্যে মামাকে, জানি না আর কি হবে। পাখি বোন আমাকে বলেছিল, দিদি ভাই, আমার জীবনটা খুব কষ্টের দিদি ভাই। সেই দিনের পর থেকে আমার মামি আমাকে আর ফোন করতো না, জানি না কেন। হয়তো মামি অভিমান করেছিল, হয়তো মামি
বলেছিল যে একবার আমি ফোন করিয়েছিলাম আমার বান্ধবীদের দিয়ে, কেন আমার ফোনে সেই দিনের পর আর রিচার্জ হয়নি, আমাকে কেউ রিচার্জ করে দেয়নি। একটা বান্ধবীকে দিয়ে ফোন করিয়েছিলাম, আমি কথা বলিনি, আমার মামি বান্ধবীকে বলেছিল ওই কালমুখী মেয়েটার জন্য আমার স্বামী মারা গেল, ওকে আমি অনেক করেছি, আর না, যার মা নেই পৃথিবীতে তার কেউ নেই, ও মরুক, ওখানে মরুক, ছিঁড়ে খাক ওকে, ও লোকের বাড়ি ঝিগিরি করুক, আমার দরকার নেই, আমি কোনোদিন যাব না, আমার 2 মেয়েকে নিয়ে আমি বেশ আছি, স্বামী নেই তো কি হয়েছে, চাকরি করব, পেনশন পাবো, আমার কেটে যাবে, আর না, পাখির যা হয় হোক। আমি সামনে বসে সবটা শুনেছি। আমার বান্ধবী বলছে, কি বলছেন মামিমা, পাখি যে আপনাকে মা মনে করে, আপনি এরকম বলছেন, ওর কি দোষ ছিল, ও তো অপেক্ষা করে বসেছিল ওর মামার, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কি দোষ ছিল। আমার মামি বলল ওই কালমুখীর কাছে তো ওর মাম্মা যেতেও চায়নি, আমি বলেছিলাম মেয়েটাকে নিয়ে আসো, খুব ভালোবাসতাম না, আজকে ওকে আনতে পাঠিয়ে আমার সংসারটা শেষ হয়ে গেল। কালমুখী তো মাকে খেয়েছে, বাবা মাতাল, আমার স্বামীটাকেও খেলো। এই কথা শোনার পর পাখি কোনোদিন যোগাযোগ করেনি মামির সাথে। পাখি আমাকে বলেছিল, দিদি ভাই, আমার মামা আমার কাছে আসতো জানো দিদি ভাই, কেউ বিশ্বাস করতো না, সবাই বলতো আমি নাকি পাগল, আমি পাগল হয়ে গেছি, কেউ বিশ্বাস করতো না। আমার মামা এসে আমাকে বলতো, পাখি চ, আমার সাথে যাবি না পাখি, চ, বাড়ি নিয়ে যেতে এসছি, চ। আমি তো জানতাম আমার মামা মারা গেছে, আমার মামা যে আমাকে নিতে আসছিল, কারণ আমার মামা হতো আমাকে বাবার মতো ভালোবাসতো, জানতো আমার কেউ নেই, মামা তো আমার নিজের, আমি তো তার দিদির সন্তান, প্রায়শই দেখতাম, কিন্তু আমি কোনোদিন আমার মামাকে আমি বলিনি যে হ্যাঁ মামা আমি তোমার সাথে যাব, কারণ আমার বান্ধবীরা আমাকে বলেছিল যদি তুই যাস তাহলে তোর মামা তোকে নিয়ে চলে যাবে, কিন্তু যেরম করে হোক তোর মামাকে কখনো বলবি না যে যাব, কথা দিবি না। আমি কোনোদিন কথা দিইনি, কোনোদিন না। এবার যে কথাটা তোমরা শুনবে, তোমরা জানি না চোখের জল কিভাবে আটকে রাখবে, জানি না। ঘটনাটা আজকে বলতাম না, তাহলে তোমাদের কমিউনিটি পোস্ট দিতাম আগে। ঘটনাটা বললাম এই কারণে, পাখি বোনও মারা গেছে, ও নেই। ও বলেছিল দিদি ভাই তুমি তোমার ইউটিউব পরিবারকে যখন শেয়ার করবে লিঙ্কটা আমাকে পাঠিও, আমি শুনবো, আমার ঘটনা তুমি নিজে বলবে, আমার এরকম পোড়ামুখী একটা মেয়ের ঘটনা দিদি তুমি বলবে তো। আমি বলেছিলাম ওকে বলবো। আজকে হয়তো পাখি নেই, পাখির ঘটনাটা বললাম। হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে আসছি। আসলে কি জানো তো, তোমরা তো আমার পরিবার। আসলে কিছু কিছু মানুষ মানে সত্যি কথা বলতে জানা ছিল না যে ওর সাথে আমার এরকম হবে। হয়তো যদি ও আমাকে ওর একটা ফটোও দিত, ওকে বলতাম, শুধু এটাই বলেছিলাম ওর সাথে কথা বলে যে তোমার সামনে একটা বিপদ আছে, কিন্তু বিপদটা যে ও নিজে থেকেই আনবে সেটা বুঝতে পারিনি। খুব খুব মনটা খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। বলে রাখি, আমি সামনে আমাদের দক্ষিণেশ্বরে ওখানে মানে আহ, উত্তর পাড়ায় আবার একটা কাজে যাব সোমবার দিন, তো তোমরা সবাই সাথে থেকো, ঠিক আছে। যাই হোক দর্শক বন্ধুরা, খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর এটা স্বাভাবিক, আমরা মানুষ,
এবারে আমি তোমাদেরকে একটি বোনের ঘটনা, বোন আমাকে ঘটনাটি শেয়ার করেছিল লিখে, আমি সেটাই তোমাদেরকে এখন পড়ে শোনাবো। এই দেখো ঘটনাটা, দেখতে পাচ্ছো? এই ঘটনাটা আমি তোমাদের অনেক বড়, আমি পড়ে শোনাচ্ছি, সাথে থাকো। ঘটনাটা খুবই ভয়ের ঘটনা, পড়ছি, হ্যাঁ? আচ্ছা, সোনা দিদি ভাই, তোমার এই সত্য ঘটনাগুলো আমি মাঝে মাঝে দেখি, আমার খুব ভালো লাগে। আমার স্বামীর সঙ্গে একটা সত্যি ঘটনা আছে, আমি তোমাকে ঘটনাটা বলছি। তোমার তোমার ভালো লাগলে তুমি এটা তোমার চ্যানেলে বলতে পারো। আমার শ্বশুর মারা যান 14/2/1991 সালেতে। আমার আমার শাশুড়ি মারা যান 2/10/1992 সালেতে। তখন আমার স্বামীর 16+ বছর বয়স। আমার শাশুড়ি মা মারা যান। আমার স্বামীর ভাই বা বোন কেউ নেই, ও একা। আর আমাদের বিয়ে হয় 7ই মার্চ 1994 সালে। আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে। আমাদের তখন খুব অল্প বয়স। আমি তো আমার শ্বশুর শাশুড়ি মাকে কোনোদিন দেখিনি, কিন্তু আমার স্বামী যখন ঘরে থাকতো না, আমি কাজকর্ম সেরে যখন আমার শাশুড়ি মায়ের খাটে শুয়ে থাকতাম, এমনি চোখ বন্ধ করে কিছু কথা ভাবতাম। ঘরে একদম একা, আমার তো এরকম অভ্যাস নেই একা থাকা। আমরা 6টা ভাই বোন হই হুল্লোড় করে দিন কেটে যেত। আমার বাপের বাড়ি বর্ধমান, আর শ্বশুর বাড়ি হুগলি জেলার মকড়াতে। যাই হোক, যখন আমি চোখ বন্ধ করে কিছু ভাবতাম, তখন মনে হতো আমার সামনে যেন আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, সাদা রঙের কাপড় পরে। আমরা যে ঘরে ঘুমোই সে ঘরে আমার শ্বশুর শাশুড়ি মায়ের একই ফ্রেমে ছবি আছে। ছবিতে আমার শাশুড়ি মা সাদা রঙের কাপড় পরা আছে। ওই ছবিটাই আমার চোখের সামনে ভেসে উঠত, আর খাটটা হালকা করে নড়ে উঠত। আমি খুব ভয় ভয় থাকতাম। আমার বরকে কিছু বলতাম না, কি জানি কি ভাববে। আর তখন তো কোনো মোবাইল ফোন ছিল না যে বাবা মাকে কথাটা বলবো। তারপর আমার বাবা কিছুদিন পর আমাকে দেখতে এলো। আমি বাবাকে তখন সব বললাম। বাবা আমার কথা শুনে বলল, আচ্ছা দেখছি। বাবা সেদিন আর বাড়ি যায়নি, বলল কিছু একটা করতে হবে। তখন আমার বাবা সেই দিন সন্ধ্যায় আমাদের বাড়িতে, এখানে কালীতলায় ডাকাতি কালী মন্দির আছে, সেখানে গিয়ে পুরোহিতকে আমার বাবা সব বলল। তখন পুরোহিত মশাই আমার বাবাকে একটা তাবিজ বানিয়ে দিল। সেই দিনই আমাকে তাবিজটা বাবা কপালে ঠেকিয়ে হাতে পরিয়ে দিল। তারপর থেকে আমার আর ভয় লাগতো না। তারপর আমার বাবা যখন আমার বরকে বলল, তখন আমার বর বলছে, হ্যাঁ আমিও এরকম ভয় পাই। তখন আমার বর বলছে, আমার মা যখন মারা যায় তখন আমার সঙ্গে আমার পাশের বাড়ির একটা ছেলে ঘুমোতো। মা মারা যাবার 4 দিন পর মাঝরাতে হঠাৎ দেখছি আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছে সাদা রঙের কাপড় পরে। আর আমার মা তো বিধবা অবস্থায় মারা যান, আর আমার সাথে যে ছেলেটা ছিল ও আমার পেছনে উল্টো দিকে শুয়েছিল। আমার মা যখন আমার হাত ধরে টেনে বলছে, বাবু তুই আমার সাথে চল, তুই এখানে একা কি করবি, তুই মরে যাবি। যখন আমার বর বলছে, না আমি তোমার সঙ্গে যাব না, আমি এখানে ভালো আছি, আর বলছে আমি আমার মাকে কষ্ট দেখতে পাচ্ছি, আমার আমার পুরো শরীর ভারী হয়ে গেছে। আমার পাশে যে ছেলেটা ছিল
ওকে আমি খুব জোরে জোরেই ডাকছি, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমার মাকে আমি শুধু বলছি, না আমি তোমার সঙ্গে যাব না, না। এভাবেই প্রায় 20 থেকে 25 মিনিট চলছে। তখন অক্টোবর মাস, হালকা হালকা ঠান্ডা, কিন্তু আমি পুরো ঘেমে গেছি। তারপর আমার পাশে থাকা ছেলেটা যখন আমার দিকে ঘুরে শুলো, আর তখন ওর হাতটা আমার গায়ে এসে পড়েছে, তখনই আমার মা চলে গেল। দিয়ে আমি উঠে বসলাম। আমার ওই ছেলেটা, মানে বন্ধুটা, জেগে গেল। আমাকে দেখে বলছে, কিরে তুই এত ঘেমে গেছিস? তখন ছেলেটাকে আমি সব বললাম। তখন ওই ছেলেটা বলল, ভালো করেছিস, তুই যাবি না বলেছিস, তা না হলে তোর মা আবার আসতো তোকে নিতে। তারপর আর কোনোদিন দেখা দেয়নি। কিন্তু আমি এখন বাপের বাড়ি যেতাম, মানে তখন আমি যখন বাপের বাড়ি যেতাম তখন বলতো, আমার না ঘুমাতে ভয় করে। দিয়ে তারপর বুদ্ধগয়াতে গিয়ে বাবা মা দুজনের নামে পিণ্ডদান করে আসি। আর এখন সব ঠিক আছে। আমি তোমাকে ঘটনাটা পাঠালাম, তুমি তোমার মতো করে বলবে। আমার বরের নাম বাবলু চৌধুরী, আর আমার নাম শিকা চৌধুরী। আমাদের একটা মেয়েও আছে, প্রায় 29 বছর বয়স। এই ঘটনাটা একদম সত্য ঘটনা। থ্যাংক ইউ দিদিভাই, আমার ফোন নাম্বারটাও তোমায় দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুরা, দুটো ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ঘটনা দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, একদম ভুলবে না কিন্তু। তো চলো, তোমরা কারা কারা কালকে কমেন্ট করেছো, কমেন্টগুলো পড়ে নি। প্রথম আমাদের কমেন্ট কে করেছে দেখি। চলো 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 চলো, পার্থ না তো? পার্থ ভাই তো প্রত্যেক দিনই কমেন্ট করছে, দেখি। ও মাই গড, এই দেখো, জুম করে দেখো, পার্থ দাস প্রথম কমেন্ট করেছে। পার্থ দাস, দ্বিতীয় কমেন্টও তাই, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম সবই তাই। প্রায় 10টা কমেন্ট করার পর অ্যাঞ্জেলিনা সোরেন কমেন্ট করেছো, আবার পার্থ দাস। তারপর স্বপ্না পাজাল দিদিভাই, সন্তুর দুনিয়া, প্রদীপ দাস, পার্থ দাস আবারও কমেন্ট করেছো। তারপরে পুষ্প দত্ত কমেন্ট করেছো, সুকন্যা। তারপর কমেন্ট করেছো অনিমা রয়, বলেছো দিদি তোমার নাম্বারটা দেবে, খুব দরকার। আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে কল করো না, হোয়াটসঅ্যাপ করো। কল করলে আমি ধরতে পারি না। আচ্ছা, কালকে আমি অফিসের কথা বলেছিলাম, তোমরা অনেকেই সহমত দিয়েছো যে একটা অফিস ঘর নাও। দেখো, তোমাদের জন্যই আমার নিতে হবে, কারণ আমার বাড়ির এখানে বুঝতেই পারছো জল কাদা। আমি চাই না তোমরা এই পরিস্থিতিতে এখানে আসো। তো সেখানে দাঁড়িয়ে আমি মনে করছি একটা যদি অফিস ঘর নিই, তাহলে অনেক সুবিধা হবে। তোমরা ওখানে আসবে, তোমাদের সাথে গল্পও হবে, তোমরা ঘটনাও শেয়ার করতে পারবে। দেন মায়ের যারা কাজ করতে আসবে তারা তো আগে থেকে ফোন করে আসবেই। কিউট দিশা ব্লগ, সন্ধ্যা মন্ডল, প্রীতি, তারপর কমেন্ট করেছো শ্রীঙ্কা বণিক, তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ, সন্ধ্যা মন্ডল দিদিভাই, সুপর্ণা দাস, মামুনি জ্ঞান, নিম কমেন্ট করেছো, অনিমা রয়, হেল্প চাই, অবশ্যই হেল্প করব, তুমি যোগাযোগ করো। তারপরে মধুমিতা দাস কমেন্ট করেছো। আচ্ছা, তারপর কমেন্ট করেছো বাবুল চৌধুরী। তারপর কমেন্ট করেছো সুষুমা মাইতি, না সুষুমা আদিত্যা। তারপরে মিম কমেন্ট করেছো। তারপরে আমাদের শামিমা সামরোস, জবা দেবী, নীলু মজুমদার, পার্থ দাস, অরূপ ভট্টাচার্যা, পিন্টু ঘোষ, ডালি দেবনাথ, তারপর সন্ধ্যা মন্ডল দিদিভাই, সুপর্ণা কমেন্ট করেছো, সাইবনী দাস কমেন্ট করেছো, অনুপম বিশ্বাস ভাই কমেন্ট করেছো, আবারও পার্থ দাস ভাই, কৌশুকী ঘোষ, শ্রাবণী হাজরা, জলি হাজরা দিদিভাই। আচ্ছা, তারপর কমেন্ট করেছো রূপা দে, সন্ধ্যা মন্ডল দিদিভাই, মণিদীপা ব্যানার্জি, ভাস্কর অধিকারী, ঋতুপর্ণা ঘোষ। তারপর কমেন্ট করেছো কিষাণু মান্না,
তারপরে প্যান্থার গেমিং বয়টি, সুমনা ভট্টাচারিয়া, মণিদীপা ব্যানার্জি, সন্ধ্যা মণ্ডল, আব্দুল হক ভাই, প্রীতি, ভারতী দত্ত দিদি ভাই, পার্থ দাস, সুমনা ভট্টাচারিয়া, সোনু কমেন্ট করেছো, লিপিকা বেরা দিদি ভাই, পরপর দুটো কমেন্ট করেছো, পার্থ দাস ভাই, তারপরে জয়শ্রী ঘোষ, তারপরে দীপক হালদার, তারপরে হানমা কমেন্ট করেছো, তারপরে নীলু মজুমদার, রেখা অধিকারী দিদি ভাই, আবারও হানমা কমেন্ট করেছো, ঘটনাটা দারুণ ছিল, তুমি এত ভালো করে বলো, আরো ভালো লাগে, এর কম করেই বলতে থাকো, এরকম করেই বলতে থাকো, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় মা, মাগো। শুভঙ্কর ঘোড়ই, সন্ধ্যা মণ্ডল, তারপরে অরুণ হালদার, তারপরে জয়িতা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো পার্থ দাস, নীলু সিং, গঙ্গা বৈরাগী, টুকু সাবারবাল, পার্থ দাস, সন্ধ্যা মণ্ডল। তো চলো, সবার কমেন্ট আমি পড়ে নিয়েছি, সবাই খুব ভালো থেকো। আজকে ঘটনাটা বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কিছু মনে করো না, আমরা তো মানুষ, হতে পারে আমার সাথে তোমরা অনেকেই আজকে কেঁদে ফেলেছো। আর কিরম লেগেছে অবশ্যই জানিও। এখনের মতো আসছি, টাটা, লাভ ইউ, গুড নাইট। চলো, দেখা হবে আগামীকাল। আর আগামীকাল কিন্তু প্রিন্সের ঘটনা আসছে ভূত সত্যি চ্যানেলে, মনে থাকে যেন। টাটা।